মাধ্যমিক 2026-এর ভূগোলের সবচেয়ে প্রতীক্ষিত একটি ভিডিও, যেটার জন্য তোমরা এতদিন অপেক্ষা করেছিলে। তো সেই অপেক্ষার প্রহর কিন্তু আজকে শেষ হতে চলেছে। আজকে আমি তোমাদেরকে দিতে চলেছি মাধ্যমিক 2026-এর ভূগোলের সাজেশন। বলা ভালো, এটা সাজেশন নয়, বেস্ট সাজেশন। বেশ কয়েক বছর ধরে তোমরা জানো যে আমি এই বিষয়টি পড়াই এবং এই ভূগোলের উপর আমি কিন্তু সাজেশনও দিই। তো প্রত্যেক বছর এই সাজেশন থেকে কিন্তু 100% কমন আসে। কি করে আসে জানো? কারণ আমি কিন্তু তোমাদেরকে এইভাবে সাজেশন দিয়ে দিই না যে এই 5টা পড়লেই কমন, এই 3টে পড়লেই পরীক্ষায় আসবে, এই 3টে পরীক্ষার আগে পড়ে যাও, এইভাবে কিন্তু আমি সাজেশন দিই না। আমি যেভাবে সাজেশনটা ফলো করি তার পেছনে রয়েছে অনেক পরিশ্রম। কারণ এই সাজেশন বানাতে গেলে আমাকে কিন্তু দেখতে হয়েছে প্রত্যেকটা ইয়ার, প্রত্যেকটা বিগত বছরের যে প্রশ্ন, তার ট্রেন্ড, সেই ট্রেন্ড ফলো করেই বানানো হয়েছে এই সাজেশন। তাই তো প্রত্যেক বছর এই সাজেশন থেকে কিন্তু 100% কমন আসে। তো তোমরাও কি এই সাজেশন ফলো করলেই কি ভূগোলে 100% কমন পাবে? সেটার উত্তর তোমরা জানো, কারণ আমি ফার্স্ট ইউনিট টেস্টেও সাজেশন দিয়েছি, সেকেন্ড ইউনিট টেস্টেও দিয়েছি। বাই দা ওয়ে, আমি কিন্তু তোমাদেরকে টেস্টেও সাজেশন দিয়েছি। হতে পারে তোমরা টেস্টের পরীক্ষার প্রশ্নপত্র যে হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেছো এবং তোমরা সেটা দেখে বুঝতে নিয়েছো যে এখান থেকে আদৌ তোমাদের বোর্ডের এক্সামে কমন আসবে কিনা। হ্যাঁ বাবা, সেটা নিয়েই তো আজকের সাজেশন। এখানে আমরা পুরো ডিটেলসে আলোচনা করব, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করব, পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের কোন চ্যাপ্টারের কি কি প্রশ্ন পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে, কোন জায়গাটা ভালো করে পড়তে হবে, কোন ছবিটা পড়তে হবে, কোন ম্যাপ পয়েন্টিংটা আমরা ভালো করে পড়বো, সবকিছু বলে দেবো। সবকিছু এই একটা ভিডিওই তোমাদের জন্য যথেষ্ট। এই একটা ভিডিওতেই আমি সবটা আলোচনা করে দেবো তোমাদেরকে। একদম এই চ্যাপ্টার ধরে ধরে তো আলোচনা করবোই। 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন থাকে, প্রত্যেকটা প্রশ্ন তো আলোচনা করবোই, কিন্তু এই একটা ভিডিওতেই আমি তোমাদেরকে জানিয়ে দেবো ম্যাপ পয়েন্টিং আমাদেরকে কি কি পড়তে হবে। বোঝা গেল? তো চলো শুরু করে দিই। তোমাদের যেটা সব থেকে প্রতীক্ষিত ভিডিওর আমাদের আলোচনা আমরা শুরু করে দিই। তো প্রথমে দেখো, এই ভূগোল যে সাজেশন আমাদের কিন্তু এই 6টা চ্যাপ্টার কিন্তু আমাদের রয়েছে। তো 6টা চ্যাপ্টার থেকে কি আমাদেরকে সমস্ত চ্যাপ্টার থেকেই কি আমাদের সব ধরনের প্রশ্ন আসে? মানে 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর সব ধরনের প্রশ্ন আসে? উত্তর হলো না। প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে তোমরা 2-এর প্রশ্ন পাবে, 3-এর প্রশ্ন আসবে এবং 5-এর প্রশ্ন তোমাদের কিন্তু থাকবে পরীক্ষায়। নেক্সট আমাদের রয়েছে বায়ুমণ্ডল, এখান থেকে আমাদের 2-এর প্রশ্ন, 3-এর প্রশ্ন এবং 5-এর প্রশ্ন থাকবে। পরে রয়েছে আমাদের বাড়িমণ্ডল, এখান থেকেও কিন্তু একইভাবে আমাদের 2-এর প্রশ্ন, 3-এর প্রশ্ন এবং 5-এর প্রশ্ন আসবে। নেক্সট রয়েছে আমাদের বজ্র ব্যবস্থাপনা, এখান থেকে শুধুমাত্র 2-এর প্রশ্ন আসবে এবং 3-এর প্রশ্ন আসবে। এখান থেকে কিন্তু তোমাদেরকে কোনো রকম 5 নম্বরের প্রশ্ন, 5 মার্কসের যে প্রশ্ন হয় সেটা তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে করতে হবে না, কারণ এই চ্যাপ্টার থেকে 5 মানের প্রশ্ন আসবে না। নেক্সট রয়েছে আমাদের ভারত। ভারত চ্যাপ্টার থেকেও কিন্তু আমাদের 2-এর প্রশ্ন, 3-এর প্রশ্ন এবং 5-এর প্রশ্ন আসবে। ভারতের দুটো পার্ট, একটা প্রাকৃতিক এবং একটা অর্থনৈতিক, দুটো পার্ট থেকেই কিন্তু আমি সাজেশন বলে দেবো, সমস্ত কিছু বলে দেবো। তো ভিডিওটা দেখতে থাকো। লাস্ট চ্যাপ্টার উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র, এখান থেকেও একইভাবে 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন থাকবে। কোনো রকম কিন্তু 5 মানের প্রশ্ন এখান থেকে থাকবে না। বোঝা গেল? এটুকু বোঝা গেল। এরপরে তোমাদেরকে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলবো। কি কথা বলো তো? তোমাদের ভূগোলের এমসিকিউ থাকে 14 নাম্বার থাকে। নেক্সট আমাদের যেটা থাকে, আমাদের ম্যাপ পয়েন্টিং থাকে। আমাদের ম্যাপ পয়েন্টিং থাকে কত নম্বর? 10 নম্বর। টোটাল হচ্ছে আমাদের 24 মার্কস। এই 24 মার্কসের কিন্তু তোমরা কোনো অপশনাল কোশ্চেন পাবে না পরীক্ষায়। তোমরা বাদ বাকি সমস্ত, তুমি 5 নাম্বারের 4টের মধ্যে 2টো লিখতে পাবে। তুমি এসএকিউ যে প্রশ্নগুলো রয়েছে সেখানেও 4টে 5টে করে তোমাদেরকে লিখতে হয়, সেখানেও তুমি এক্সট্রা মানে কোশ্চেন পাবে। কিন্তু ম্যাপ পয়েন্টিং যে 10 নাম্বার থাকে, এখানে 10টা থাকে, আমাদেরকে 10টাই করতে হয়। এবং আমাদের যে এমসিকিউ 14 নম্বর, এখানেও কিন্তু 14টা এমসিকিউ থাকে, 14টা এমসিকিউ আমাকে ঠিক করতে হয়। তবেই আমি যদি এই 24 নাম্বার ভালো করে করতে পারি, তাহলে কিন্তু ভূগোলে 100 তোলা এমন কিচ্ছু ব্যাপার নয়। বুঝতে পারছো? এইগুলো তো আমি বলে দেবো, এখান থেকে তো তুমি কমন পাবেই, কিন্তু এই জায়গাটা তোমাকে একটু ভালো করে, বিশেষ করে এই জায়গাটা তোমাকে একটু ভালো করে দেখতে হবে। বোঝা গেল?
তো চলো প্রথম আসবো আমি, প্রথম যে চ্যাপ্টার রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্টভূমির, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি ফার্স্ট তোমাদেরকে বলবো 2 মার্কসের প্রশ্ন, তারপরে বলবো 3 মার্কসের প্রশ্ন, তারপরে বলবো 5 মার্কসের প্রশ্ন। এই ভিডিওটা সবার জন্যই, এই ভিডিওটা যে ভালো স্টুডেন্ট তার জন্য, যে মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট তার জন্য, এবং যে ভাবছো যে আমি তো সারা বছর কিছুই পড়িনি, আমি এখন এত প্রশ্ন কিভাবে করব, তাদের জন্য এই ভিডিওটা। কারণ এই ভিডিওতে দেখো প্রত্যেকটা যে প্রশ্ন আমি যে এখানে প্রশ্ন ভাগ করেছি, এখানে দেখো দুটো কালার ব্যবহার করেছি, একটা গ্রিন কালার এবং একটা হোয়াইট কালার। তো স্বাভাবিকভাবেই যেগুলো আমাদের গ্রিন কালার রয়েছে এগুলো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, মানে মাধ্যমিক 2026-এর আসার সম্ভাবনা অনেক বেশি। তো যার জন্যই যারা মনে করছো আমি এত বেশি মুখস্থ করতে পারবো না, এত বেশি আমি মনে রাখতে পারি না, আমি সারা বছর কিচ্ছু পড়িনি, তো তাদেরকে আমি বলবো তোমরা অন্তত এই যে দাগগুলো আমি দিয়েছি, যেগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট বলছি, এগুলো অন্তত তোমরা করে যেও। আর যারা একটু ভালো কোয়ালিটির স্টুডেন্ট তাদেরকে আমি বলবো তোমরা পুরো জিনিসটাই একবার দেখে যেও। কারণ এখানে যে প্রত্যেকটা জিনিস রয়েছে না, এই যে অসুরাকৃতি হর, ওয়াদি, লোয়েস, এই যে অপশনগুলো, বাবু এগুলো তো তোমরা যখন তুমি নদীর ক্ষয় কাজ পড়ছো, সঞ্চয় কাজ পড়ছো, বায়ুর ক্ষয় কাজ সঞ্চয় কাজ পড়ছো, তখনই তোমার এই পয়েন্টগুলো পড়া হয়ে যাচ্ছে, তাই না? তো এগুলোর জন্য তোমাকে আলাদা করে পড়তে হচ্ছে না, তুমি একটা বড় প্রশ্ন ভালো করে মুখস্থ করলে ভেতরে আসা প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি অনায়াসেই করতে পারবে। তাই জন্য এই জায়গাগুলো ভালো করে একটু বুঝতে হয় ভূগোলে, বুঝতে পারছো? প্রথম প্রশ্ন দেখো, বহির্জাত প্রক্রিয়া পর্যায়ন, আমি পুরোটা পড়ছি না, মোটামুটি একটা তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন ধরো এখানে নগ্নিভবন, নগ্নিভবন কি কি নিয়ে হয়? আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, এই তিনটের সংমিশ্রণ হচ্ছে নগ্নিভবন। তো আমি যদি আমি যখন নগ্নিভবন লিখবো তখন আমাকে এই জিনিসগুলো ব্যাখ্যা করতে হবে, তাহলে এগুলো আমার আলাদাভাবে পড়ার কোনো প্রয়োজন নেই, আমি নগ্নিভবনটা ভালো করে একটু বড় করে পড়ে নিলে আমার এই দুটো প্রশ্নের উত্তর পড়া হয়ে যাবে। তাই একটু কায়দা করে পড়তে হবে। যেমন ধরো এখানে আবহবিকার কাকে বলে দেওয়া নেই, কিন্তু বাবু তুমি যখন নগ্নিভবন পড়বে তখন তো তোমাকে আবহবিকার কাকে বলে জিনিসটা বলতেই হবে, বুঝতে পেরেছো? তাই জন্য একটু বুদ্ধি খেলে পড়তে হবে। দেখো না প্রত্যেকটা প্রশ্ন আমি এখানে যেগুলো ইম্পর্টেন্ট একদম সবুজ রং দিয়ে দিয়েছি, এই সবুজ রঙের যেগুলো দেওয়া আছে এগুলো মোটামুটি সবার আগে তোমাকে পড়তেই হবে, ঠিক আছে? ধারণ অববাহিকা, জলবিভাজিকা, প্রপাতকূপ, মন্থকূপ, পলল শঙ্কু, ষষ্ঠ ঘাতের সূত্র, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে তৈরি হয় বা কিভাবে গঠিত হয়। নেক্সট দেখো ক্যানিয়ন, ক্রেভাস, বার্গস্টুর, পার্বত্য, এবং এই প্রশ্নটাও, এই পাদদেশীয় হিমবাহ, এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। পাদদেশীয় হিমবাহ কাকে বলে? আমি টেস্ট পেপারে অনেক জায়গায় দেখেছি, ডিমের ঝুড়ি, ফিয়র্ড, ঝুলন্ত উপত্যকা, হিমরেখা, হিমশৈলী, গ্রাবরেখা, বোধিদৌত সমভূমি। আরেকটা আসে এখানে বোধিদৌত সমভূমিতে, এখানে একটা ভ্যালি ট্রেন আছে না, ভ্যালি ট্রেন, এই প্রশ্নটা এই জায়গাতে দেয়, ঠিক আছে? কোনো একটা বছরে এসেছিল প্রশ্নটা সম্ভবত, তো ওটা একটু দেখে নেবে। এপাশে দেখো অসুরাকৃতি হ্রদ, ওয়াদি, লোয়েস, বাজাদা, ইনসিলবার্গ, বারখান, নুনাটক, মরুদ্যান, অপসারণ সিক্ত গর্ত কিভাবে সৃষ্টি হয়েছে, ভালো প্রশ্ন। অনুদৈর্ঘ্য এবং তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও, যে কোনো একটা দিতে পারে, হয়তো দুটোই দেবে না, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটু সাইড দিয়ে দিচ্ছি, তোমরা যারা যারা এই পেজটা স্ক্রিনশট নিতে চাইছো প্রত্যেককে আমি বলবো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই পেজটা থেকে 2 নম্বরের এগুলো যে আমরা সাজেশন আলোচনা করলাম, এগুলো কত? এগুলো হচ্ছে আমাদের 2 মার্কস, 2 মার্কসের সাজেশন। এগুলো আমরা 2 মার্কসের এই চ্যাপ্টার থেকে এগুলো পড়লেই এনাফ, এগুলো পড়লেই হবে। নেক্সট আমরা যাব এই চ্যাপ্টার থেকেই 3 মার্কসের সাজেশন, এটা হচ্ছে আমাদের 3 মার্কস, এটা হচ্ছে আমাদের 3 মার্কস। 3 মার্কসের জন্য কিছু পার্থক্য আমাদেরকে দেখতে হবে, যেমন অবরোহণ, আরোহণ, নদী, উপত্যকা, হিমপ্রপাত, এগুলো ছাড়লে কিন্তু চলবেই না। উপনদী, শাখা নদী, পলল শঙ্কু, পলল ব্যঞ্জনী, গিরিখাত, ক্যানিয়ন, রসেমতানের ড্রামলিন, এটা বহু মানে টেস্ট পেপারে আমি বহু জায়গায় পেয়েছি। জিউগিয়ান, ইয়ারদাং, তারপরে পেডিমেন্ট, বাজাদা, মোনাডনক, ইনসেলবার্গ, অনুদৈর্ঘ্য এবং তির্যক বালিয়াড়ি, এগুলো কিন্তু দেখবেই। আচ্ছা এখানে দেখো নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া। আচ্ছা এখানে বহন কার্য তোমাকে কিন্তু ক্ষয় কার্যও দিতে পারে, ঠিক আছে? ক্ষয় কাজ অথবা বহন কাজ যে কোনো একটাও দিতে পারে, কারণ ক্ষয় কাজটাও আমি 2-1টা স্কুলে দেখেছি, সেজন্য আমি লিখে দিলাম। নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে? মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে এভাবে দিল না, ঘুরিয়ে দিল, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ আলোচনা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা
জলপ্রপাতে পশ্চাৎ অপসারণ, সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন? নেক্সট, নদীর পার্বত্য প্রবাহ ভি এবং আই আকৃতির উপত্যকা গঠিত হয়, এটা ব্যাখ্যা করো। আচ্ছা, হিমরেখা উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। হিমবাহ ইউ আকৃতি হয় কেন? এই জায়গায় তোমাদেরকে একটা প্রশ্ন আমি বলে রাখি, লাস্ট যে প্রশ্নটা, এটা কিন্তু বাবা একদম ছাড়বে না, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের 3টা কারণ সুন্দরবন অঞ্চলে। ঠিক আছে, তোমাদেরকে আমি একটু কথা বলে নিই। এই ধরো এই প্রশ্নগুলো, এই যে ভি আকৃতির আই আকৃতি, এগুলো যখনই তুমি ব্যাখ্যা করো, এই ধরনের যে প্রশ্নগুলো, এগুলোতে কিন্তু তোমাদেরকে অবশ্যই ছবি লিখতে হবে, ছবি দিতে হবে, ছবি তোমাদেরকে দিতে হবে। ছবি দিলেই এই প্রশ্নে কিন্তু 3-এর 3 পাওয়া যায়। ভূগোল তুমি যতই লেখো, লেখার পাশাপাশি তুমি যদি ছবি ইনক্লুড করো, নাম্বার পুরোপুরি আসবে। তো ছবিটা এখন থেকে প্র্যাকটিস করো, যারা এখনো প্র্যাকটিস করোনি, ছবিটা আঁকা একটু দেখে নাও। খুব সহজ সহজ ছবি, আমি ক্লাসেও দেখিয়েছি তোমাদেরকে, যখন পড়িয়েছি এই চ্যাপ্টারটা তখন কিন্তু আমি দেখিয়েছি যে কিভাবে কি ছবি আঁকতে হয়। তো আমি এটার সাথে সরে যাচ্ছি, তোমরা এই পেজটা স্ক্রিনশট নিয়ে নাও যারা যারা স্ক্রিনশট নিতে চাইছো। নেক্সট যাব পরবর্তী, এখান থেকেই এই চ্যাপ্টার থেকেই আমাদেরকে 5 মার্কসের কিছু প্রশ্ন দেখতে হবে। 5 মার্কসের কিছু প্রশ্ন আমাদেরকে দেখতে হবে, যেগুলো করতে একেবারেই ভুলবে না, একেবারেই না, কোনোভাবেই এগুলো ছাড়লে চলবে না। 5 নম্বরের জন্য নদী এবং বায়ুর ক্ষয় কাজ, নদী আসতে পারে অথবা বায়ু কাজ আসতে পারে, কি আসতে পারে? ক্ষয় কাজ। 3টি ভূমিরূপ একদম চিত্র সহ, এই যে দেখো চিত্র এবং উদাহরণ সহযোগে আলোচনা, একদম মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 স্টার। মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যে 3টি ভূমিরূপ, এটাও 3 স্টার। কারণ আমরা যদি লক্ষ্য করি, আমাদের গত বছর এবং তার আগের বছর 2টো বছর কিন্তু নদী থেকে কোনো প্রশ্ন আসেনি 5 নাম্বারে। তো সেই হিসেবে 2026 এই সালে কিন্তু নদী থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা তো অধিকাংশ, মানে অনেকটাই বেশি, বুঝতে পারছো? নেক্সট, হিমবাহ জলধারা, যারা পারবে এটা করে নেবে, যারা আর একটা প্রশ্ন, এটা করতেই হবে, বায়ু এবং জলধারার মিলিত কার্য, এটা আমাদেরকে করতেই হবে। ঠিক আছে, এই 3টে প্রশ্ন আমাদেরকে ছাড়লে চলবে না। এগুলো কিন্তু যারা চাইছো তারা প্রত্যেকটা পড়ে নেবে, যারা মনে করছো যে না আমি বেশি মনে রাখতে পারি না, তাদের জন্য এই সবুজ কালির প্রশ্নগুলো কিন্তু করতেই হবে। যারা যারা স্ক্রিনশট নিতে চাইছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি সরে গেলাম। নেক্সট যাব আমরা পরবর্তী চ্যাপ্টার, আমাদের সেকেন্ড চ্যাপ্টার, এটা সেকেন্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল। এখান থেকে আমি বলবো 2 মার্কসের প্রশ্ন, এখান থেকে আমি বলবো 2 মার্কসের প্রশ্ন। অ্যারোসেল কি? বৈপরীত্য উষ্ণতা, খুব ইম্পর্টেন্ট এটা। সমষ্ণ রেখা, কার্যকরী সৌর বিকিরণ, আচ্ছা এল নিল, জেড বায়ু কি অথবা এর বৈশিষ্ট্য, যে কোনো একটা দিতে পারে। আচ্ছা, নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম বা আইটিসিজেড, গর্জনশীল চল্লিশা, ইনসোলেশন, আপেক্ষিক আর্দ্রতা, নিরপেক্ষ আর্দ্রতা, মৌসুমী বিস্ফোরণ, ঘূর্ণবাতের চক্ষু রয়েছে। আচ্ছা, এপাশে রয়েছে চিনুক, বৃষ্টির ছায়াঞ্চল, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে 3টেই যে ফেরোলের সূত্র, বাইসপেলের সূত্র, অশ্বক্ষাংশ, শিশিরাঙ্ক কাকে বলে, কোরিওলিস বল কাকে বলে, তো এই জায়গাগুলো এই প্রশ্নগুলো দিতে পারে। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এইটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে 2 নম্বরের জন্য একটা প্রশ্ন করলেই হবে, যেটা আমাদের বড় চ্যাপ্টার। মানে ধরো আমাদের বড় চ্যাপ্টার কোনটা, ফার্স্ট চ্যাপ্টারটা অনেকটা বড়, তো সেখান থেকে যে কটা প্রশ্ন 2 নম্বরের ইম্পর্টেন্ট আমি কিন্তু সেগুলোই দিয়েছি। এই চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারের থেকে তুলনামূলক ছোট, তো সেই হিসেবে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের পরীক্ষায় আসে, প্রত্যেক বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো দেখে আমি কিন্তু এইগুলোই তোমাদেরকে দিলাম। যেটা ছোট সেটা সেখান থেকে তুমি কম প্রশ্নই পাবে, যেটা বড় সেখান থেকে তোমাকে একটু বেশি প্রশ্নই পড়তে হবে, কারণ তুমি মাধ্যমিক পরীক্ষায় দিয়ে যাচ্ছ। তো এক্ষেত্রে তুমি যদি 2টো অথবা 4টে প্রশ্ন পড়ে যাও, তুমি যে সেখান থেকে কমন পাবে এটা কিন্তু বলা যায় না, কারণ প্রশ্ন আমিও তৈরি করছি না আর তুমিও করছো না। যিনি বলছেন যে এই 5টা পড়লেই কমন আসবে, তিনিও কিন্তু প্রশ্নটা তৈরি করছেন না। তো স্বাভাবিকভাবেই তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি মনে করো যে না আমার কাছে মাধ্যমিকের নাম্বারটা অনেক জরুরি, আমি লোককে বলতে পারবো আমি যদি একটা ভালো নাম্বার পাই, তো সে জায়গা থেকে আমি বলবো তুমি সাজেশন করছো ঠিক আছে, কিন্তু তুমি একটু বেশি পড়ার চেষ্টা করো। বোর্ডের পরীক্ষা, কেউই জানে না কি প্রশ্ন আসবে, তো সে জায়গায় বলবো একটু বেশি প্রশ্ন করার চেষ্টা করো। নেক্সট আমি আচ্ছা সরে গেলাম, তোমরা এখান থেকে যারা যারা স্ক্রিনশট নিতে চাইছো নিয়ে নাও। নেক্সট আমি যাব বায়ুমণ্ডল থেকেই আমাদের 2 মার্কস আলোচনা করে নিয়েছি, এরপরে আলোচনা করব আমরা 3 মার্কসের প্রশ্ন। 3 মার্কসের প্রশ্ন প্রথমেই আমরা দেখব পার্থক্য কি কি, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, সমুদ্র বায়ু, স্থলবায়ু, যেটা করতেই ভুলবে না, ঘূর্ণবাত, প্রতিভ ঘূর্ণবাত, ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু, আর নিরপেক্ষ আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, এগুলো ছাড়লে কিন্তু পার্থক্য থেকে চলবে না। নেক্সট দেখো
ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলার কারণ, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? বহুবার আমি যখন পড়াই ইভেন তখন আমি এটা বলেছি যে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল হয় কেন? জেড বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক, অথবা মৌসুমী বায়ুর উপর জেড বায়ু প্রবাহ ব্যাখ্যা করো। যে কোনো একটা প্রশ্ন, দুটোই একই প্রশ্ন, জাস্ট ঘুরিয়ে দিতে পারে। আমি দুটো প্রশ্নই ওই জন্য দিয়েছি। আমি টেস্ট পেপারে বেশিরভাগই স্কুলেই কিন্তু এই দুটো প্রশ্ন পেয়েছি। তো দুটো মানে যেভাবে খুশি আসতে পারে, একই উত্তর হবে। নেক্সট, জলবায়ু নিয়ন্ত্রক হিসেবে এল নিনো এবং লা নিনোর প্রভাব, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার তিনটি পদ্ধতি, বৈপরীত্য উত্তাপ। আচ্ছা, এর কারণ, প্রভাব, ওজোন স্তরের গুরুত্ব, বিনাশ এবং প্রভাব, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন? এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে দেখো নিরক্ষীয় জলবায়ু রয়েছে, মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু। এর যে কোনো একটার বৈশিষ্ট্য আছে। মেনলি এই মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু, এই দুটো হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট। আমাদের বৈশিষ্ট্যের জন্য এই দুটো জলবায়ু কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু 3 মার্কসের প্রশ্নের সাজেশন দিলাম। বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে খুবই কম প্রশ্নই রয়েছে। স্ক্রিনশট নিতে চাইলে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। নেক্সট আমি যাব এই চ্যাপ্টার থেকে 5 মানের জন্য আমাদেরকে কি কি প্রশ্ন করতে হবে। তোমাদেরকে একটা ট্রিক্স লাস্টে বলে দেবো, ঠিক আছে? তো চলো, বায়ুমণ্ডল থেকে আমাদেরকে কি করতে হচ্ছে? বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের ভিত্তিতে কারণ করতেই হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য একটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, ভূমধ্যসাগরীয় জলবায়ু অথবা ক্রান্তীয় জলবায়ুর অবস্থান এবং প্রধান বৈশিষ্ট্য। তাহলে তুমি এখানে এই দুটো প্রশ্ন যদি তুমি 5 মানের জন্য তৈরি করে নাও, কারণ এখানে তো ইম্পর্টেন্ট, তুমি 5 মানের জন্য এটা কিন্তু পড়ছোই। কি কি বলেছে? ভূমধ্যসাগরীয় এবং ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। তাহলে তোমার কিন্তু এই চ্যাপ্টারেও দেখো এই দুটো প্রশ্ন কিন্তু করা হয়ে যাচ্ছে। তাহলে তিনেও তুমি 5-এর প্রশ্ন তৈরি করলে তুমি কিন্তু তিনেও লিখতে পারবে। চলো নেক্সট, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বৃষ্টিপাতের বর্ণনা। কিন্তু সবচেয়ে বেশি যেটা টেস্ট পেপারে আমি দেখলাম সেটা হচ্ছে শৈলক্ষে বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্রসহ ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারেরও প্রশ্ন। তো যে কোনো একটা তুলে দিতে পারে। কিংবা তুমি যদি শৈলক্ষেপ বৃষ্টিপাতটা ভালো করে করে নাও, তাহলে কি হবে, এই প্রশ্নটাও যদি তোমাকে দিয়ে দেয় তুমি তাহলে শৈলক্ষেপ বৃষ্টিপাতই ব্যাখ্যা করে দেবে। বোঝা গেল? সেক্ষেত্রে তুমি শৈলক্ষেপটাই ব্যাখ্যা করে দেবে। তাহলে এইটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে রেডি করতে হবে। ক্লিয়ার? চলো, বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক এবং পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি এবং গতিপথ চিত্রসহ বর্ণনা করো। এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে যারা যারা স্ক্রিনশট নিতে চাইছো এই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে 5 মার্কসের জন্য, তারা স্ক্রিনশটটা নিয়ে নাও। আমি সরে গিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট আমরা যাব বায়ুমণ্ডল। এটা খুব ছোট্ট একটা চ্যাপ্টার। এখান থেকে আমাদেরকে 2 মার্কসের জন্য খুব কম প্রশ্ন করলেই হবে। যেমন সমুদ্র স্রোত কাকে বলে, শৈবাল সাগর, আচ্ছা মগ্নচূড়া, হিমপ্রাচীর, বানডাকা, হিমশৈল, একুচি জোয়ার, পেরিজি জোয়ার, জায়র, সারাসারি বান। আসবেই প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে আসে। 2 নম্বরের জন্য এই প্রশ্নগুলো করলেই যথেষ্ট। তো তোমরা স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নাও। ঠিক আছে, নেক্সট যাব। এই চ্যাপ্টারটা অনেকটাই ছোট, আমি প্রথমেই বললাম। এখান থেকে 3 মার্কসের প্রশ্ন সেভাবে আসে না, কিন্তু তাও যেগুলো আমাদেরকে দেখে যেতেই হবে সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোতের পার্থক্য। আচ্ছা, উষ্ণ স্রোত, শীতল স্রোত, এখানে দিলাম ভরা জোয়ার, মরা জোয়ার, আর মুখ্য জোয়ার, গৌণ জোয়ার। নেক্সট, নিউ ফাউন্ডল্যান্ড, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, আর মুখ্য জোয়ারের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? এটা কিন্তু ভালো করে বোঝাতে হবে, পুরো প্রসেসটা বোঝাতে হবে। পারলে এখানে তো অঙ্কটা তোমাদেরকে ঠিক মতো করে করতে হবে, তবেই কিন্তু এই প্রশ্নটা তুমি 3-এর 3 পাবে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে নাও। এই গেল আমাদের বায়ুমণ্ডল। এই 3টে চ্যাপ্টার থেকেই কিন্তু আমাদের 2, 3 এবং 5-এর প্রশ্ন আসবে। এটা গেল আমাদের ভূগোলের যে প্রাকৃতিক অংশ সেখান থেকে। লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে প্রাকৃতিকে বর্জ্য ব্যবস্থাপনায়, এখান থেকে কিন্তু, আচ্ছা না, বায়ুমণ্ডল থেকে আমরা এখনো 5 নাম্বারের সাজেশন দিইনি গো। 5 মার্কসের সাজেশন আমরা এখনো দিইনি। তো 5 মার্কসের জন্য কি কি পড়তে হবে? খুব ইম্পর্টেন্ট, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব, যে কোনো একটা প্রশ্ন, কিন্তু এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটাই রয়েছে তারপরে। নেক্সট, জোয়ার ভাটার ফলাফল। যেহেতু জোয়ার ভাটা থেকে আগের বছর চলে এসেছে প্রশ্ন, সেই হিসেবে এই সমুদ্র স্রোত থেকে কিন্তু এই দুটো প্রশ্ন অধিক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই দুটো প্রশ্ন ছাড়লে কিন্তু এই চ্যাপ্টার থেকে চলবে না। এবার আমাদের কমপ্লিট হয়ে গেল। এই 3টে চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 2, 3 এবং 5-এর প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নিতে হবে, ছাড়লে চলবে
চলবে না। নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের বজ্র ব্যবস্থাপনা, এই চ্যাপ্টার থেকে তো আমাদের 2 এবং 3-এর প্রশ্ন আসে। তো এখান থেকে আমাদেরকে 2-এর নাম্বারের জন্য কি কি প্রশ্ন দেখতে হবে দেখো। বজ্র ব্যবস্থাপনা কি, কঠিন বজ্রের সংজ্ঞা, তরল বজ্রের সংজ্ঞা। আচ্ছা, ই ওয়েস্ট যেটাকে আমরা বলি বৈদ্যুতিক বজ্র, সেটা কাকে বলে, তেজস্ক্রিয় বর্ষ, বিওডি। আচ্ছা, ইউট্রোফিকেশন, বিপদজনক, এটা আমি অনেকটা এই প্রশ্নটা নিয়ে আমি বেশ কয়েকটা টেস্ট পেপারে দেখলাম। আচ্ছা, বজ্রের পুনর্ব্যবহার, বজ্রের পুনর্নবীকরণ, ভরাটকরণ, কম্পোস্টিং। নেক্সট এপাশে আমাদের এই প্রশ্নগুলো ভার্মি কম্পোস্টিং, ম্যানিওর পিট এবং গঙ্গা অ্যাকশন প্ল্যান, এই 3টে প্রশ্ন। তো এই জায়গা থেকে এই প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের জন্য তোমাকে তৈরি করতে হবে। যেগুলো আমি সবুজ দাগ দিয়েছি, এগুলো যারা দুর্বল কোয়ালিটির স্টুডেন্ট রয়েছে তারা ওইগুলো করবে, ঠিক আছে? তো যারা স্ক্রিনশট নিতে চাইছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট যাব, এই বজ্র ব্যবস্থা থেকেই আমাদেরকে 3 মার্কসের জন্য কি কি পড়তে হচ্ছে। 3 মার্কস, এটা হলো আমাদের 3 মার্কস। 3 মার্কসের জন্য বজ্র ব্যবস্থাপনা 3টি প্রয়োজনীয়তা পুরোপুরি, এগুলো কিন্তু একদম, তুমি যদি প্রিভিয়াস ইয়ারের আমার কোনো সাজেশন ভিডিও দেখো না, তুমি সেখানেও দেখবে, তুমি 2025-এর প্রশ্ন মিলিয়ে দেখো, একদম হুবহু কমন আছে, হুবহু কমন। তো তোমরাও যদি এই ভিডিওটা দেখে এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করো না, তো তোমরাও একদম সুন্দরভাবে কমন পাবে। অনেকেই বলবে এত প্রশ্ন, বাবা তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, এটা তুমি ভুলে যেও না। আমি তোমাকে বারবার এই ভিডিওটাতে স্মরণ করিয়ে দিচ্ছি, এটা তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ। আমি প্রশ্ন করছি না, আমি তোমাকে বলবো না যে এইখান থেকে এই প্রশ্নটা পড়ে গেলেই তুমি কমন পাবে, আমি প্রশ্ন তৈরি করছি না। বোঝা গেল? যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে পড়তেই হবে। তুমি টেস্ট পেপার ঘেঁটে দেখো, দেখবে বিভিন্ন এই চ্যাপ্টার থেকে 3 মার্কসের এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় তোমাদের টেস্ট পেপারে কিন্তু এসেছে। তো স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো তোমাকে দিতেই হবে, তাই না? চলো নেক্সট, জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য, ইম্পর্টেন্ট। পরিবেশের উপর বজ্রের পদার্থের 3টি প্রভাব সংক্ষেপে লেখো। আচ্ছা, 3 আর 4 এখানে শিক্ষার্থীর ভূমিকা, এটা আমি বহু স্কুলে দেখেছি, এটা ইম্পর্টেন্ট। ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বজ্রের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে, বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি, বজ্রের পরিমাণ হ্রাস কিভাবে করা যায়, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। তাহলে 3 মার্কসের জন্য এই চ্যাপ্টার থেকে আমাদেরকে এই প্রশ্নগুলো কিন্তু করতেই হচ্ছে। এই চ্যাপ্টার থেকে যেহেতু আমাদেরকে 5 নাম্বারের কোনো প্রশ্ন করতে হচ্ছে না, তো স্বাভাবিকভাবে 3 নাম্বারের জন্য কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করলেই হবে। এই গেল আমাদের টোটাল যে প্রাকৃতিক পার্টটা রয়েছে ভূগোলের, সেই অংশ থেকে প্রশ্নের সাজেশন। নেক্সট যাব আমাদের লাস্টের দুটো পার্ট, ভারত এবং উপগ্রহ চিত্র যেটা রয়েছে সেটা। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, এই প্রাকৃতিক অংশ থেকে আমি এই ধারটাই আমি বলে দিলাম, এই প্রাকৃতিক অংশটা থেকে ভূগোলের প্রাকৃতিক অংশ, ভারতের নয়। তো এই প্রাকৃতিক অংশটা থেকে তোমাদের 5 নাম্বারের প্রশ্ন কটা দেওয়া হয়, 5 নাম্বারের প্রশ্ন দেওয়া হয় 4টে, ঠিক আছে? তুমি যদি না পারো, 4টে প্রশ্ন থাকে, তোমাকে লিখতে হয় কটা প্রশ্ন, 2টো প্রশ্ন লিখতে হয়। 4টে প্রশ্ন থাকে, 2টো প্রশ্ন লিখতে হয়। তুমি যদি না পারো, তুমি তোমাদের 3টে চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্ন আছে, একটা বহির্জাত প্রক্রিয়া, একটা আছে বায়ুমণ্ডল, একটা আছে বায়ুমণ্ডল। তো 3টে চ্যাপ্টার না করে তুমি চাইলে, মানে যারা মনে করছো যে আমি অতটাও ভালো নই, আমি অতটাও মুখস্থ করতে পারছি না, যে কোনো, তুমি, আমি বলবো ফার্স্ট চ্যাপ্টারটা বাদ দিও না, ওখান থেকে প্রশ্ন আসবেই। তুমি ফার্স্ট চ্যাপ্টার করতে পারো প্লাস থার্ড চ্যাপ্টার করো, নাহলে ফার্স্ট চ্যাপ্টার করো, নাহলে সেকেন্ড চ্যাপ্টার করো, ঠিক আছে? এই ট্রিকটা ফলো করো, এখান থেকে তুমি দেখো প্রশ্ন ঠিক পাবে। 2টো প্রশ্ন তুমি এই 2টো চ্যাপ্টার থেকে অনায়াসেই করতে পারবে, অনায়াসেই করতে পারবে। কিন্তু ফার্স্ট চ্যাপ্টার ছাড়লে চলবে না, ফার্স্ট চ্যাপ্টার তোমাকে করতেই হবে। এবার 2 আর 3 মানে বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল, এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা করো, বোঝা গেল? তাহলে কিন্তু তুমি অনায়াসেই এই প্রশ্নগুলো কিন্তু কমন পেয়ে যাবে। যারা দুর্বল কোয়ালিটির স্টুডেন্ট তাদের জন্য আমি এটা বলে দিলাম, ঠিক আছে? তোমরাও দেখো না, তোমরা নিজেরা যখন টেস্ট পেপারগুলো দেখবে সেক্ষেত্রেও তোমরা দেখতে পাবে যে ওই 3টে চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 4টে প্রশ্ন থাকে। তো বেসিক্যালি আমাদের ওই 2টো চ্যাপ্টার যদি আমরা ভালো করে পড়ে নিই তাহলে কিন্তু আমরা কমন পেয়ে যাব। চলো, এই গেল, এই ট্রিকটা বলবো বলেছিলাম তখন। নেক্সট যাব আমরা ভারত আঞ্চলিকের যে অংশটা রয়েছে, ভারতের প্রাকৃতিক অংশ থেকে আমাদেরকে প্রাকৃতিক, তোমরা জানো ভারত একটা অনেক বড় চ্যাপ্টার, তো এখান থেকে প্রশ্নের সংখ্যা তো অনেক বেশি হবে, কারণ 2, 3 এবং 5-এর প্রশ্ন রয়েছে। তো প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে 2 মার্কসের জন্য, 2 মার্কস
2 মার্কসের জন্য দেখো মাল্লাদ ময়দান কি, দুন কি, কারেওয়া কি, এগুলো আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমি যখন পড়িয়েছি কিংবা তোমরাও যখন পড়েছো, যে যার তো পড়েছো, ভূপ্রকৃতি থেকে দেখো এইগুলো রয়েছে। কারেওয়া, ভাঙা, খাদার ভাঙার, তাল, ভাবর, কয়াল, ধান, আচ্ছা ধিয়ান নয়, এটা হচ্ছে ধ্রিয়ান, রফলা হবে। ঠিক আছে, মরুস্থলী, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, এর উদ্দেশ্যগুলি কি, ভারতের জলবিভাজিকার নাম এবং বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্যগুলি কি। প্রত্যেকটা প্রশ্ন তুমি টেস্ট পেপার ঘেঁটে দেখো, তুমি ঠিক কমন পাবে, প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে রয়েছে। নেক্সট, কালবৈশাখী, আঁধি, লু, পশ্চিমী ঝঞ্ঝা, এগুলো আমাদের জলবায়ু থেকে। আশ্বিনের ঝড় রয়েছে। আচ্ছা, এই কালবৈশাখী তোমাকে না দিয়ে তোমাকে নর্থ ওয়েস্ট দিতে পারে, ঠিক আছে, সেটা একটু মাথায় রাখবে। রেগুর ল্যাটেরাইট মৃত্তিকা দুটি বৈশিষ্ট্য, কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য, লবণাক্ত মৃত্তিকা ভারতের কোন অঞ্চলে দেখা যায়। নেক্সট, ধাপ চাষ সামাজিক বনসৃজনের দুটি সুবিধা এবং ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য। তাহলে ভারত চ্যাপ্টার মানে ভারতের এই প্রাকৃতিক অংশটা থেকে কিন্তু 2 নম্বরের জন্য এই প্রশ্নগুলো করলেই হবে। এই প্রাকৃতিক অংশে কি কি রয়েছে, আমাদের রয়েছে প্রশাসনিক অবস্থান ও প্রশাসনিক বিভাগ, রয়েছে ভূপ্রকৃতি, রয়েছে জলসম্পদ, নেক্সট রয়েছে আমাদের জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ। এই 6টা অংশ রয়েছে ভারতের প্রাকৃতিক অংশে। এই 6টা অংশ থেকে একটা প্রশ্ন করলে তোমাদের ঠিক কমন চলে আসবে। নেক্সট, এখান থেকে মানে প্রাকৃতিক থেকেই আমাদেরকে 3-এর জন্য কিছু প্রশ্ন দেখতে হবে। 3 মার্কস, 3 মার্কসের জন্য প্রথমেই আমরা পার্থক্য লেখো করব, কারণ পার্থক্য করতে গেলে আমাদেরকে খাটনিটা কম আমাদের, ঠিক আছে, আর নাম্বারটাও খুব ভালো পাওয়া যায়। চেষ্টা করবে সবসময় পার্থক্য করার। আচ্ছা, ভাঙার খাদার, মালনাদ ময়দান এবং ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য খুব ইম্পর্টেন্ট। তাপ্তি বা তাপ্তি, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, এটা দিতে পারে। কিংবা তোমাকে দিতে পারে পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, খুব ইম্পর্টেন্ট। জেট বায়ুর প্রভাব মৌসুমী জলবায়ুতে করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, উক্তিটি ব্যাখ্যা করো। এল্লিনো নালিনোর প্রভাব, এটা আগেও আমি তোমাদেরকে বায়ুমণ্ডল চ্যাপ্টারে বলেছি। আচ্ছা, এখানে বলে যে ভারতের দাক্ষিণাত্য মালভূমির অভ্যন্তরভাগে বৃষ্টির ছায়াঞ্চল গড়ে উঠেছে, এর কারণ ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন, ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। ভারতের জমিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো। আচ্ছা, ভারতীয় কৃষির 3টি সমস্যা, মৃত্তিকা সংরক্ষণের এই 3টি উপায় বা পদ্ধতি, এটা ইম্পর্টেন্ট। মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি উপায় সংক্ষেপে আলোচনা করো এবং ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্যের 3টি বৈশিষ্ট্য লেখো। এগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই ভারতের প্রাকৃতিক অংশ থেকে 3 মার্কসের জন্য, এগুলো দেখতেই হচ্ছে। আমি সরে গেলাম, তোমরা যারা স্ক্রিনশট নিতে চাইছো তোমরা নিয়ে নাও। নেক্সট আমি যাব এখান থেকেই 5-এর জন্য যে যে প্রশ্নগুলো করতেই হবে, 5 মার্কস, ঠিক আছে। 5 মার্কসের জন্য প্রথমেই করবে পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বিবরণ দাও। প্রস্থ বরাবর দিল, ভূপ্রাকৃতিক চিত্র সহ বর্ণনা, কিন্তু এটা দিল না, বললো তোমাকে উত্তর থেকে দক্ষিণ হিমালয়ের শ্রেণীবিভাগ করো, তাদের বৈশিষ্ট্য লেখো। একই প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে। এইটা আমি এই প্রশ্নটা আমি টেস্ট পেপারে অনেক জায়গায় দেখেছি। এই প্রশ্নটা ডাইরেক্ট না থ্রো করে ঘুরিয়ে দিচ্ছে উত্তর থেকে দক্ষিণে, বুঝতে পেরেছো। নেক্সট, ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলের সমভূমি প্রাকৃতিক বৈশিষ্ট্য, বাবা এটা ছাড়লে একেবারেই চলবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদী, এটাও ছাড়লে চলবে না। প্রথম 4টে প্রশ্ন তোমাকে ভারতের প্রাকৃতিক অংশ থেকে কিন্তু করতেই হচ্ছে। নেক্সট যে প্রশ্নগুলো দিয়ে রেখেছি, জলবায়ুর বৈশিষ্ট্য, মৌসুমী জলবায়ু, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, জলবায়ু নিয়ন্ত্রক, ভারতের পলিমাটি এবং লোহিত মৃত্তিকার বন্টন, এবং উদ্ভিদ থেকে একটা দেওয়া রয়েছে যেটা কিনা ওই উচ্চতা হিসেবে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ বা বন্টন কিভাবে বর্ণনা হচ্ছে সেটা। এই কটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে করতে হচ্ছে ভারতের প্রাকৃতিক অংশ থেকে। নেক্সট যাব ভারতের অর্থনৈতিক। এখান থেকে প্রথমেই আমরা যেটা করব, 2 মার্কসের সাজেশনটা আমরা আগে দেখে নেব। 2 মার্কসের সাজেশন, এখানে রয়েছে কৃষি, এখানে রয়েছে শিল্প, এখানে রয়েছে যোগাযোগ ব্যবস্থা বা পরিবহন, যেটা জনসংখ্যা, এই জিনিসগুলোর উপর আমাদের কিন্তু রয়েছে। খারিফ শস্য, রবি শস্য, জায়দ শস্য, তন্তু ফসল, বাগিচা ফসল, উদ্যান কৃষি, জীবিকা ভিত্তিক কৃষি, মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো। নেক্সট, বিশুদ্ধ কাঁচামাল। আচ্ছা, লৌহ ইস্পাত শিল্পে প্রয়োজনীয় যে কাঁচামালগুলো কি কি সেটা, শেল কি, উদীয়মান। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যেমন এখানে এই 3টে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আউটসোর্সিং রয়েছে, এই প্রশ্নটা শিল্পদান কেন বলা হয়, ঠিক আছে, নগরায়ন রয়েছে এখানে,
তারপরে এর পাশে তোমাদের জনঘনত্বের সংজ্ঞা, স্থিতিশীল উন্নয়ন, মেগা সিটি, সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, পুনঃরপ্তানি বন্দর, শিপিং লাইন, শিপিং লেন, উত্তর ভারতের দক্ষিণ ভারতের করিডোর। ঠিক আছে, এগুলো তোমাদেরকে অর্থনৈতিক থেকে দেখতে হচ্ছে। 2 নম্বরের জন্য স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট আমি যাব পরবর্তী এই অংশ থেকেই 3 মার্কসের জন্য কি কি পড়তে হচ্ছে। 3 মার্কস, 3 মার্কসের জন্য দেখো, প্রথম তো আমি পার্থক্য বললাম, খারিফ শস্য, রবি শস্য, পরিবহন, যোগাযোগ এবং সামাজিক বনসৃজন, কৃষি বনসৃজন। নেক্সট রয়েছে আমাদের ভারতীয় মুখ্য আর কৃষির মুখ্য 3টি সমস্যা কি, মোটর গাড়ি নির্মাণ শিল্পে গড়ে ওঠার কারণগুলি কি কি। এগুলো ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বটে। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষিভিত্তিক বিপ্লবের সুফলগুলি লেখো। আচ্ছা, সবুজ বিপ্লব বলতে কি বোঝো, সবুজ বিপ্লবের সুফল এবং কুফলগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে কার্পাস বয়ন শিল্পের 3টে সমস্যা, ইম্পর্টেন্ট প্রশ্ন, কার্পাস বয়ন শিল্প কিন্তু ইম্পর্টেন্ট। ভারতের সড়কপথ, রেলপথ, যে কোনো একটা দিতে পারে, এর সুবিধা। আচ্ছা, এর কিন্তু সুবিধার পাশাপাশি কিন্তু গুরুত্বটাও দিতে পারে, এটা কিন্তু গুরুত্বটাও দিতে পারে। এই দুটোর, সড়কপথ এবং রেলপথ, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট আধুনিক যোগাযোগ ব্যবস্থা ডাইরেক্ট 3 দেয়, ডাইরেক্ট 3, এটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ঠিক আছে, নেক্সট ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি সংক্ষেপে লেখো। তাহলে 2 এর জন্য ভারতের অর্থনৈতিক অংশ থেকে একটা প্রশ্ন করলেই এনাফ। তো এটা তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও ঝট করে। নেক্সট আমি যাব এখান থেকে, অর্থনৈতিক পাঠ থেকে আমাদেরকে 5 মার্কসের জন্য কি কি পড়তে হচ্ছে। 5 মার্কস, যেটা করলে একবারেই ছাড়লে চলবে না, সেটা হচ্ছে ধান, ইক্ষু, চা, কার্পাস, কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি দাগ দিয়ে দিচ্ছি, ইক্ষু, চা, কার্পাস। নেক্সট পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পে কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ, কিংবা দিতে পারে কেন্দ্রীয় ভবনের কারণ, যে কোনো একটা। নেক্সট হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ। আচ্ছা, জনসংখ্যা বন্টন, বাবা এটা ছাড়লে একেবারেই চলবে না, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেগুলো এই অর্থনৈতিক পাঠ থেকে আমি সবুজ কালি দিয়েছি, কোনোভাবেই এগুলো কেউ ছেড়ে যাবে না, কোনোভাবেই ছেড়ে যাবে না। আচ্ছা, পরিবহনে 5টি প্রধান গুরুত্ব, আর রয়েছে নগর গড়ে ওঠার কারণ। তাহলে ভারত চ্যাপ্টার থেকে 5 মার্কসের জন্য এই প্রশ্নগুলো আমাদেরকে করতেই হচ্ছে। যারা যারা স্ক্রিনশট নিতে চাইছো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট আমি যাব পরবর্তী, যেটা আমাদের রয়েছে লাস্ট চ্যাপ্টার, উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। এখান থেকে তো আমি আগেই বলেছি তোমাদের 5 মানের প্রশ্ন এখান থেকে আসে না। তো এখান থেকে 2 এর জন্য উপগ্রহ চিত্রের সংজ্ঞা, ভূ সমলয় উপগ্রহ কাকে বলে, সূর্য সমলয় উপগ্রহ, দূর সংবেদনের সংজ্ঞা, মিলিয়ন সিট, এগুলো ইম্পর্টেন্ট। ডিগ্রি সিট, জিও স্টেশনারি উপগ্রহ বলতে কি বোঝো, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, বৈশিষ্ট্য, নিষ্ক্রিয় সেন্সর, ইনস্যাট, পিক্সেল, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। এগুলো থেকেই প্রশ্ন আসে, তো এগুলো তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। নেক্সট আমি যাব তোমাদের পরের যেটা অংশ রয়েছে 3 মার্কস, এখান থেকেই 3 মার্কস, 3 মার্কসের সাজেশন দেখো। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, উপগ্রহ চিত্র, এটা করতে একবারেই ভুলবে না। জিও স্টেশনারি এবং সানচিত্র, আচ্ছা ক্ষুদ্র স্কেল মানচিত্র, বৃহৎ স্কেল মানচিত্র, ভূ সমলয় এবং সূর্য সমলয়, এটাও দেওয়া রয়েছে। আচ্ছা, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেলের উল্লেখ করো এবং তাদের ব্যবহার, যে কোনো একটা হয় দেবে, বিভিন্ন স্কেলের উল্লেখ, না হলে তোমাকে দিতে পারে ব্যবহার, যে কোনো একটা। ঠিক আছে, নেক্সট ভগ্নাংশ সূচক, এটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, ব্যবহার উল্লেখ করো। উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার ও গুরুত্ব, উপগ্রহ চিত্রের বিভিন্ন পর্যায়, দূর সংবেদনের ব্যবস্থা গুরুত্ব আলোচনা করো। আর রয়েছে দূর সংবেদনের ব্যবস্থার সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো। তাহলে এই চ্যাপ্টারটা থেকে যারা স্ক্রিনশট নিতে চাইছো, আমি সরে গেলাম, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। এটা গেল আমাদের লাস্ট চ্যাপ্টার, এবং এখান থেকে কিন্তু 3 মার্কসের জন্য এই প্রশ্নগুলো করলেই হবে। বোঝা গেল? তাহলে আমি পুরো ভিডিওটাতে পুরো সাজেশন দিলাম, পাশাপাশি অ্যানালাইসিস করে দিলাম, তোমাদেরকে বলে দিলাম কোন কোন জায়গাগুলো ভালো করে পড়তে হবে। এই 5 নাম্বারের যে অংশটা থাকে, এখান থেকে তোমাদের ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক মিলিয়ে টোটাল 4টে প্রশ্ন থাকে, তোমাদেরকে লিখতে হয় 2টো প্রশ্ন, এই জায়গাটা একটু মনে রাখবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো, আমরা কিন্তু পুরো সমস্ত প্রশ্ন কিন্তু আলোচনা করে দিলাম। ঠিক আছে, 5 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আলোচনা করে দিলাম, কিন্তু এখনো যেটা আলোচনা করিনি সেটা হচ্ছে আমাদের ম্যাপ পয়েন্টিং। তো ম্যাপ পয়েন্টিং হবে তো নাকি? তো ম্যাপ পয়েন্টিং দেখার জন্য আমার একটা জিনিস চাই, সেটা হচ্ছে তোমাদের লাইক। তোমরা এখনই ভিডিওটা লাইক করে দাও,
তোমাদেরকে একটা ভিডিওতে আমি ম্যাপ পয়েন্টিং সহ সাজেশন দিয়ে দেবো, ম্যাপ পয়েন্টিং বলে দেবো কোন কোন জায়গা থেকে কোন কোন জিনিসগুলো আসতে পারে। আর গত বছর 10টা থেকে 10টাই এসেছে, এবছরও তোমরা কতটা কি পাবে তার জন্য কিন্তু তোমাদেরকে এখনই ভিডিওটা লাইক করে দিতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বটন অল করতে একেবারেই ভুলো না। তো চলো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভূগোলের ম্যাপ পয়েন্টিং। আমাদের ভারত অংশ থেকে ম্যাপ পয়েন্টিং করতে হয়। তো ভারতের প্রথম যে পার্টটা অবস্থান এবং প্রশাসনিক বিভাগ, এখান থেকে এই কটা পড়লেই হবে। যেমন ধরো নিউ দিল্লি, আচ্ছা ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র মুম্বাই রয়েছে, এটা কত ভাবে আসতে পারে আমি সেগুলোও লিখে দিয়েছি। ভাবতে পারছো তোমাদের জন্য কতটা আমি পরিশ্রম করেছি, কিভাবে কিভাবে আসতে পারে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি এখানে। ইন্দিরা কল, যেমন এটা ভারতের উত্তরতম স্থান, ইন্দিরা পয়েন্ট দক্ষিণতম স্থান। আচ্ছা কন্যাকুমারিকা অন্তরীপ আসতে পারে কিংবা কন্যাকুমারী একই জিনিস, ঠিক আছে। লাক্ষাদ্বীপ এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, যে কোনো ভাবে আসতে পারে, যে কোনো ভাবে, ঠিক আছে। চলো নেক্সট আমি দেখব ভূপ্রকৃতি থেকে আরাবল্লী করবে বিন্ধ্য পর্বত, শিবালিক, কারাকোরাম, কেটু এবং নীলগিরি, এটা বললেই হবে। যেমন গত বছর এসেছে তোমাদের সাতপুরা, সেই জন্য এবছর সাতপুরা বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট দেখো উপকূল রয়েছে মালাবার উপকূল, কোঙ্কণ উপকূল, আচ্ছা করমণ্ডল রয়েছে, থর মরুভূমি, এগুলো উপকূল প্লাস তোমাদের কিছু মালভূমিও রয়েছে, মেঘালয়, লাদাখ, কচ্ছের রণ, এগুলো দেখলেই তোমাদের এখান থেকেই চলে আসবে। নেক্সট নদীর থেকে আমাদেরকে কাবেরী, নর্মদা, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা এবং লুনি নদী, এগুলো দেখবে। হ্রদ দেখে আমাদেরকে চিল্কা হ্রদ, উলার হ্রদ, লোকটাক, সম্বর, পুলিকট, খাম্বাত উপসাগর, এগুলো করলেই হবে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জলবায়ু। এই জলসরমির ভারতের শুষ্কতম জলবায়ু, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল, যেটা হতে পারে শিলং, ঠিক আছে। সেটা যে কোনো ভাবে দিতে পারে, বলতে পারে একটি বৃষ্টির ছায়া অঞ্চল, নয়তো তোমাকে বলতে পারে উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল, ঠিক আছে। নেক্সট দক্ষিণ ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল, বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত একটি অঞ্চল। তারপরে রয়েছে আমাদের শীতকালীন মৌসুমী বায়ু বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। নেক্সট রয়েছে আমাদের মৃত্তিকা থেকে আমাদেরকে করতে হবে পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, অন্য আরেকটা একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল। এটা যদি তুমি করে নাও এটা তুমি অনায়াসেই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা মরু মৃত্তিকা অঞ্চল, যেটাকে বা বলে যে সিরোজেম। আচ্ছা পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল এবং দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা, এগুলো আমাদেরকে দেখতে হচ্ছে, স্ক্রিনশটটা নিয়ে নাও। নেক্সট আমি দেখবো তোমাদেরকে স্বাভাবিক উদ্ভিদ থেকে 3টে জিনিস করবে। একটা হচ্ছে দক্ষিণ ভারতের একটি চিরহরিত অরণ্য, নেক্সট রয়েছে উত্তর ভারতের একটি চিরহরিত অরণ্য এবং দক্ষিণ ভারতের কেন্দ্রীয় একটি অরণ্য গবেষণাগার। কৃষি থেকে পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, আচ্ছা প্রধান কফি উৎপাদক অঞ্চল, বা দিতে পারে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল। প্রধান গম উৎপাদক অঞ্চল, বা দিতে পারে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। নেক্সট মিলেট, আচ্ছা আর রয়েছে আমাদের প্রধান তুলা উৎপাদক অঞ্চল, এগুলো দেখবে। তো যারা যারা স্ক্রিনশট নিতে চাইছো তোমরা প্রত্যেকে স্ক্রিনশটটা নিয়ে নাও। নেক্সট আমি দেখাবো তোমাদেরকে শিল্প, এটা আমাদের অনেকটা বড়, এখানে অনেক কিছু শিল্প রয়েছে। তো যেহেতু এই জায়গাটা একটু বড়, এই জায়গা থেকে যে কোনো ধরনের ম্যাপ পয়েন্টিং আসে। আমি যেমন তোমাদেরকে দিয়েছি ভারতের ম্যানচেস্টার, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, আচ্ছা পূর্ব ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, পূর্ব ভারতের একটি পেট্রো রসায়ন শিল্প। আচ্ছা তোমরা তো দেখেই নিচ্ছ, আমি আর পড়ছি না, তোমরা এটা একটু স্ক্রিনশটটা নিয়ে নাও, ঠিক আছে। নেক্সট যাব জনসংখ্যাটাও ইম্পর্টেন্ট, যে কোনো পার্ট থেকে দেয়, আমি প্রত্যেকটা পার্ট তুলে তুলে দিয়েছি, যাতে তোমাদের প্রত্যেকটা তোমরা ম্যাপ পয়েন্টিং একটা কাগজ নেবে, ম্যাপের কাগজ নেবে, নিয়ে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে পাতায় করে রাখবে, তাহলে পরীক্ষার সময় সেই জিনিসগুলো করতে তোমাদের অনেকটা সুবিধে হবে, বুঝতে পেরেছো। আচ্ছা সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ মুম্বাই রয়েছে, আবারও মুম্বাই রয়েছে দেখছো। আচ্ছা পূর্ব ভারতের একটি মহানগর, আর রয়েছে আমাদের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, এখান থেকে এই আন্তর্জাতিক বিমানবন্দর এইগুলো রয়েছে, তোমরা দেখে নাও, এবং যারা স্ক্রিনশট নিতে চাইছো তোমরা স্ক্রিনশটটাও নিয়ে নাও, ঠিক আছে। তাহলে টোটালটা আমরা কভার করে দিলাম, ঠিক আছে। একটা ভিডিওতে আমরা 2 নম্বরের প্রশ্ন আলোচনা করে দিলাম, 3 নাম্বার এবং ম্যাপ পয়েন্টিং 5 নাম্বার তো রয়েইছে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগছে, এতদিন পরীক্ষা মোটামুটি আর 1 মাস মতো বাকি রয়েছে, তো সে জায়গা থেকে তোমরা ভিডিওটা যারা এখন দেখছো তাদের কি মনে হচ্ছে যে এই কটা প্রশ্ন বা এগুলো তোমাদের সমস্ত কিছু পড়ার রয়েছে কিনা সেটা আমাকে জানিয়ে দিও। আর ভিডিওটা লাইক করতে একেবারেই ভুলো না, অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। যারা নতুন রয়েছে তারা এইরকম সাজেশনের ভিডিও আরো
অন্যান্য সাবজেক্টের সবার আগে পেতে গেলে কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে সেটাকে অল করে রেখে দিতে হবে। তুমি তোমার টেস্ট পরীক্ষায় যদি আমার সাজেশন থেকে করে যাও, তুমি কতটা কমন পেয়েছো সেটা আমাকে বলতে ভুলো না। প্রত্যেক বছর কিন্তু বোর্ডের পরীক্ষায় এই ভূগোলের সাজেশন থেকে কিন্তু 100% কমন থাকে। গত বছর কিন্তু ম্যাপ পয়েন্টিং এর 10টার 10টাই কমন ছিল। বুঝতে পেরেছো? তো তোমরাও, আশা করছি তোমরাও বিফলে যাবে না। তোমরা এই সাজেশন দেখে পড়ে গেলে তোমরা যথেষ্ট, মানে 95, যদি 1-2 শর্ট কোশ্চেন এদিক ওদিক হয় তো সে জায়গায় 95 আপ তুমি পাবেই পাবে। বোঝা গেল? তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।